এক রাত শারীরিক সম্পর্ক করার পরেই রুহিকে আমার আর ভালো লাগছিল না, তাই ওর থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। ব্যাপারটা এমন না যে রুহিকে আমি ভালোবাসিনি, কিন্তু কেন যেন ফিরে আসার পর ওর প্রতি আগের মতো একটা টান কাজ করতো না। মনে হতো যা দরকার ছিল হয়তো তা পেয়ে গেছি। আমি নিজেও জানি না এমন কেন মনে হতে শুরু করে। এরপর যখন ও প্রেগনেন্ট হয়ে যায় আমার আসলে ভয় লেগে যায়, কারণ আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। ওর প্রতি মন উঠে যায় আমার, আর এমনিতেও আমার সময় দরকার। এরপর আমি রুহির সাথে সব যোগাযোগ বন্ধ করার চেষ্টা করি। এরই মাঝে সামিয়ার সাথে আমার পরিচয় হয়। মেয়েটা আমাকে ভালো বুঝতো, রুহির মতো ছিল না। একটা সময় তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। কেন যেন মনে হতে শুরু করে সামিয়াই আমার উপযুক্ত, রুহি নয়। এভাবে রুহির ব্যাপারটা গোপন করেই সামিয়ার সাথে সম্পর্কে আবদ্ধ ছিলাম। বেশ ভালোই চলছিল সব কিছু, কিন্তু একদিন বিকেলে হঠাৎ সামিয়া ফোন করে আমাকে বলে ও বিয়ে করতে যাচ্ছে আর একজন ছেলেকে। আমার তখন দিশেহারা অবস্থা। সামিয়ার বাসার সামনে যাই, ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, পায়ে ধরা বাকি ছিল একমাত্র। তারপরে ওর মন গলেনি, ফেলে চলে যায় আমাকে। অনেকদিন ডিপ্রেশনে ছিলাম, কিছুই ভালো লাগতো না। এরপর ব্যবসায় মন দিলাম। একে ঘিরে আমার দিন কাটতে শুরু হলো। তারপরে যে রুহিকে আমি খুব ভালোবেসে ফেলেছি এমন কিছুই ঘটেনি, কিন্তু রুহি আমাকে ভালোবাসে, ও আমাকে চায়। আর মনে হলো এই মেয়েটা আমাকে সুখী করতে পারবে, এই আশায় কাল ওকে ফিরিয়ে দেওয়ার পরেও বাবা মাকে দিয়ে গেলাম ওকেই বিয়ে করতে। আর আমার মা বাবা অনেক ভালো, তারা রুহির মতো মেয়েই খুঁজছিলেন। কফির মগে চুমুক দিতে দিতে ইরাত কথাগুলো ভাবছে। আসলে জীবনে ওর নায়ক নাকি খলনায়ক এগুলো কিছুর ধারণা ওর নেই। হয়তো রুহির জীবনেও কিছুটা খলনায়কের ভূমিকা পালন করে, আবার সামিয়ার কারণে একজন ব্যর্থ প্রেমিক যে ওকে শরীর দিয়ে চায়নি, চেয়েছিল মন থেকে, কিন্তু সামিয়া ওকে না বুঝে ফেলে চলে যায়। জীবন খুব অদ্ভুত, কার সাথে কখন কি ঘটে কেউ জানে না। সামিয়া যাওয়ার পরে নানা মেয়েদের সাথে অবাধ মেলামেশাও করেছে ইরাদ, যার ফলশ্রুতিতে এখন ভালোবাসা নামক জিনিসটা আর বুঝে ওঠে না হয়। ইরাদের মনে হয় শান্তি আসবে এগুলো করলে। ও জানে না সুখ আর শান্তি কিভাবে পাওয়া যায়, তবে এর সন্ধান পাওয়া যাবে একদিন, সে আশায় আছেও। ইরাদের মা ফোন করলেন রুহিকে, মার্কেটে নিয়ে যাবে তাই। রুহি, ইরাদের মা আর ইরাদের ফুফাতো বোন তনু সবাই মিলে শপিং করছিল। এমন সময় হঠাৎ করে তনুর শরীর খারাপ লাগতে শুরু করলো। যেহেতু তনু প্রেগনেন্ট তাই ইরাদের মা আর রুহি ভয় পেয়ে গেল এবং কাছে যে হাসপাতাল আছে সেখানে নিয়ে গেল। রুহি এই হাসপাতালে এসে ভয় পাচ্ছে, কারণ এটা সেই হাসপাতাল যেখানে ওর অ্যাবর্শন হয়েছিল। আমি শুধু আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে ডাক্তার আমার অপারেশন করেছিল সে এখানে আছেন কিনা, আর উনি গাইনোকোলজিস্ট, আর তনুও প্রেগনেন্ট। যদি উনি আসে চেক আপে আর আমাকে যদি চিনে ফেলে, ইরাদের মা বোনের সামনে আমার কীরকম ইমপ্রেশন পড়বে, এসব ভয় আমি পাচ্ছিলাম। যেই ভয় পেলাম তাই হলো, আমার সামনে ওই ডাক্তারই আসলো। উনি চুপচাপ বসে তনুর চেক আপ করলেন, মায়ের সাথেও কথা বললেন। আমি এরপর একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম, হয়তোবা আমাকে উনি চিনতে পারেননি। ইরাদের মায়ের ব্যবহার অনেক ভালো, ডাক্তারও খুব ভালো করে ওনার সাথে কথা বললেন। আমাকে পরিচয় করিয়ে দিলেন মা, আমি তার ছেলের হবু স্ত্রী। ডাক্তার তখন আমাকে কিছু না বললেও মা তনু বের হয়ে যাওয়ার পর আমি আমার ব্যাগটা ভুলে ফেলে চলে যাচ্ছিলাম ডাক্তারের রুমে। তা নিতে ফিরে আসার পরে তিনি আমাকে একা দেখে জিজ্ঞেস করলেন, যখন আপনি অ্যাবর্শন করতে এসেছিলেন তখন আপনার বয়স 18 ছিল তাই না? কথাটা শুনে আমি চমকে উঠি। উনি তাহলে আমাকে চিনতে পেরেছেন? না, তখন আমি 17 বছরের ছিলাম। ডাক্তার আমাকে কিছু বললেন না, আর শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন। বাসায় ফিরে এলাম, কিন্তু এখনও সেই হসপিটালের ঘটনাই ভাবছি। ডাক্তার এমন কেন করলো আমি জানি না, আমার মাথায় কিছুই ঢুকলো না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অনেক বড় পাপ করেছি আগে, তবে আজ সম্পর্কটাকে পবিত্র করার পালা। আমি বধূ সেজেছি, লাল বেনারসিতে নিজেকে মুড়িয়েছি, একদম লাল টুকটুকে বউ। খুব বিচলিত লাগছিল। বিয়েটা আসলে হবে তো? সব সঠিকভাবে হবে নাকি কোনো ঝামেলা হবে আবার? এরপর ইরাদরে এলো, কাজী সাহেব বিয়ে পড়ালেন। কবুল বলার পর যেন একটা শান্তি অনুভব করলাম। আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্য হয়ে গেল। ইরাদ আমাকে ছেড়ে গেল না, অবশেষে ও আমাকে নিজের স্ত্রী করলো। ভেবেছিলাম এই তো সুখ চলে এসেছে জীবনে, আর কোনোদিন খারাপ কিছু হবে না, দুঃখের দিন শেষ। কিন্তু কে জানতো ভুলের খেসারজ্জা দেওয়া বাকি রয়েই গেছে এখনো। সেই হিসাব তো এখনো মিলেনি। প্রাপ্য যার যেটা সেটা তাকে পেতেই হবে, হয়তো আগে নয়তো পরে। নতুন বউ সেজে বাসর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়, কিন্তু তার আসার নাম নেই। কারণ কি বুঝতে পারলাম না। তবে ওর কাছে আমার শরীরটা পুরনো হয়ে গেছে বলেই কি ও আসতে দেরি করছে? আজকের রাতটা নতুন দম্পতির জন্য কত বিশেষ, এগুলো কিছুই কি রাত বুঝে না? কথাগুলো ভাবছিলাম। অপেক্ষা করতে করতে প্রায় 11টা 20-এর দিকে বিছানা ছেড়ে উঠে চেঞ্জ করে আসলাম। এসে দেখি ইরাদ ইজি চেয়ারে বসে আছে। এত দেরি হলো কেন? কোথায় ছিলে? একটু বাইরে ছিলাম বন্ধুদের সাথে, শরীরটা ভালো লাগছে না আর পা ব্যথা করছে। ফ্রেশ হবে না? হ্যাঁ যাচ্ছি। ইরাদ ফ্রেশ হয়ে এসে দেখে আমি সেখানেই দাঁড়িয়ে আছি খাটের পাশে।
ঘুমাও রুহি, আমিও ঘুমাই। এই বলেই ইরাদ বিছানায় এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। আমি কিছুক্ষণ পর ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছি। আরে কি করছো এগুলো? তোমার পায়ে ব্যথা তাই মালিশ করছি, একটু আরাম পাবে দেখো। দরকার নেই, এভাবেই ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি দিচ্ছি। এই বলে আমি মালিশ করে দিলাম পায়ে, পাতা এত আরাম দিয়ে টিপে দিলাম যে কিছুক্ষণের মধ্যে ইরাদ ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে হঠাৎ ইরাদের ঘুম ভাঙলো। চোখ ডলে উঠে বসতে নিবে তখনও তাকিয়ে দেখে ওর পায়ের মধ্যে আমার হাত। বুঝতে বাকি রইল না, পায়ে মালিশ করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ইরাদ ঘড়িতে দেখে 4টা বাজে। সারাটা রাত এভাবেই ওকে তেল দিয়েছি। ইরাদ ভাবছে নতুন জীবনের সাথে পুরনো সব খারাপ কাজ ধামাচাপা দিয়ে দেওয়া যায়, সব ভুলে নতুন করে তো সব শুরু করাই যায়, কিন্তু পুরনো কাজের হিসেব না দিয়ে তো নতুন কাজে হাত দেওয়া যায় না। বিধির বিধান যে এর অনুমতি দেয় না। ইরাদ নিজের স্বভাব পরিবর্তন করে ফেললো ধীরে ধীরে। রুহিও স্বামী সংসার নিয়ে ভালোই আছে। ইরাদের মা প্রায় বাচ্চার কথা বলে। রুহি লজ্জা পেলেও ইরাদ কেমন যেন কথা ঘুরিয়ে ফেলে। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। রুহিকে এখন ইরাদ ভালোবাসে। একজন সৎ পুরুষ যেমন হয় তেমনটাই হয়ে গেছে ইরাদ। রুহি একজন স্ত্রী হিসেবে ভালো, বাড়ির বউ হিসেবেও ভালো, কিন্তু বাচ্চা হয়নি দেখে আজকাল শ্বশুর শাশুড়ি কিছুটা মন খারাপ করে। এতে রুহি কষ্ট পায়, কিন্তু বলার তো কেউ নেই। ইরাদকে বাচ্চার কথা বললেই কথা এড়িয়ে যায়। গত 2টা দিন ধরে ইরাদের মা রুহির সাথে রাগ করে কথা বলে না। ইরাদ অফিসিয়াল কাজে ঢাকা গিয়েছে, ফিরবে বিকেলে। আজকে ইরাদকে উত্তর দিতেই হবে রুহির সব প্রশ্নের। রুহি মনের সবগুলো কথা আজকে ইরাদকে জিজ্ঞেস করবে। বিকেলের দিকে ফোন আসলো রুহির মোবাইলে। ইরাদের নাম্বার থেকে রুহি রিসিভ করতেই পাশ থেকে এক অচেনা লোক ফোন রিসিভ করে বললেন ইরাদ মাথা ঘুরে পড়ে গেছে, তাই হাসপাতালে নেওয়া হয়েছে ওকে। রুহি আর ইরাদের মা বাবা সবাই মিলে সাথে সাথেই হাসপাতালে গেল। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। ইরাদের চোখ মুখ দেখে খুব অসুস্থ লাগছে। রুহির শাশুড়ি সবাই কাছে অঝরে। একদিন হাসপাতালে থাকার পরে সেই সকল টেস্ট ডাক্তার কিছুই পায়নি, দেখে বলল অন্য ডাক্তার দেখাতে। বাসায় আসার কিছুদিন পরে ইরাদের মাজায় ব্যথা বেড়ে গেল। প্রায় 6 মাসের মতন হবে ওর কোমর ব্যথা, কিন্তু এটা তেমন গুরুত্ব দেয়নি। ভেবেছিল হয়তো সারাদিন অফিসে বসে কাজ করার জন্য এমন হচ্ছে। তবে রুহি জোর করে অন্য হাসপাতালে নিয়ে গেল ইরাদকে এবং মেডিসিন ডাক্তার দেখালো এবং একটা টেস্ট দিয়েছেন যার রিপোর্ট আজকে দিবে। সেখানে রুহি দেখলো ডাক্তার নাজিফাও বসেন, যিনি ওর অ্যাবর্শন করেছিলেন। রুহি ভেবে নিয়েছে আজকে ইরাদকে দেখানোর সাথে ওনাকেও দেখাবে, তাই সিরিয়াল নিয়ে রেখেছে। রুহি সেই ডাক্তারকে দেখাবে এটা ইরাদ জানতো না। রিপোর্ট নিয়ে রুহি ইরাদ বাইরে বসে আছে। রুহি ইরাদকে বলল শোনো, পেটে কিছুদিন ধরে ব্যথা, তাই ডাক্তার দেখাই আমিও আজকে। হ্যাঁ, কিন্তু আমাকে বলনি কেন? এমনিতেই, তুমি বসো, আমি দেখে আসি। না, আমিও আসবো। আমিই যাই একাই। রুহি ডাক্তারের রুম থেকে বের হয়ে আসলো। ওকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ইরাদ কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় ইরাদের সিরিয়াল এসে গেছে। ডাক্তার কাছে গিয়ে ইরাদ জানতে পারলো ওর ক্যান্সার হয়েছে, ফাইনাল স্টেজ। ইরাদ রুহি বাসায় ফিরে কেউ কারোর সাথে কথা বলছে না। রাত হয়ে গেল, কেউ কিছু খেলো না। এমন সময় ইরাদ বলে উঠল এমন কেন হলো আমার সাথে রুহি? আমি কি এমন পাপ করেছি? রুহি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল পাপ করেছি ইরাদ, আমরা অনেক বড় পাপ করেছি যার খেসারত এভাবে দিতে হচ্ছে। ইরাদ খানিকটা চমকে ওঠে রুহির কথায়। কেন এমন বলছো? বিয়ের আগে আমরা যা করেছিলাম তার সাজা হিসেবে আল্লাহ পাক আমাকে আর কখনো মা হওয়ার সুখ দিবেন না। আমরা বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করেছিলাম। একটা শিশু এই দুনিয়া দেখার আগেই তার প্রাণ ছিনিয়ে নিয়েছি। তখন ওকে আমার অনেক লজ্জার আর বোঝার মনে হচ্ছিল। আজ দেখো, একটা বাচ্চার জন্য কত শত চেষ্টা করেও আমি ব্যর্থ। ডাক্তার আজকে আমাকে বলেছে তখন অ্যাবর্শন করার ফলে মা হওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম। তখনই ইরাদের মনে পড়লো কত মেয়েদের সাথে ও অবাধ মেলামেশা করেছে একটা সময়। ইরাদের হয়তো সাজা স্বরূপ এই রোগটা এসেছে আজকে এত বছর পরে, এবং এই রোগটা শেষ সময় ধরা পড়েছে। দুইজন অনেক কান্না করে সেদিন রাতে, আল্লাহর কাছে মাফ চায় অনেক করে, এবং সিদ্ধান্ত নেয় আজকের পর থেকে যতদিনই বাঁচে ততদিন আল্লাহকে স্মরণ করবে, কারণ সব কিছুর পরে ওই একজনের কাছেই তো যেতে হবে, এবং তার কথার অমান্য করলে দুনিয়া আখিরাত কোথাও কিছুই পাওয়া যাবে না। ঠিক 4 মাস পরে ইরাদ মারা যায়। মারা যাওয়ার আগে ইরাদ অনেক ভালোবাসত রুহিকে, অনেক ভালোবাসা দিয়েছে রুহিকে, ওর মা বাবাকে। দুনিয়াটা কতই না সুন্দর ছিল, এগুলো শেষ সময় ইরাদ বুঝতে পারতো। রুহি ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছে। এখনও শুধু আল্লাহকে ডাকে, কোনো রকমে বেঁচে আছে। যে ইরাদের জন্য এগুলো করেছিল সেই ইরাদের সাথে থাকাটাই কত ক্ষণিকের ছিল। সুখের স্মৃতি খুব কম। ওর করা 2টা পাপ ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। আত্মপীড়নে হয়তো বাকি জীবনটা কেটে যাবে। আপাতত জীবনের লক্ষ্য একটাই, আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেয় তাহলেই হয়তো রুহি শান্তি পাবে। জিনার খেসারত, একটা শিশুকে দুনিয়ায় আসতে না দেওয়ার খেসারত ভয়াবহভাবে ইরাদ আর রুহির দিতে হলো।